17 সাল থেকে আমি যখন স্টার্ট করি এ যাবৎ আমি 14-15 লক্ষ টাকার গরু বিক্রি করছি। দেশি গরুর খামার করা ভালো না এই ধরনের? এরকম গরু নিতে গেলে মা গরু নিতে গেলে তো প্রায় 2.5 লক্ষ টাকা দাম, 2.5 লক্ষ টাকা। আর দেশি আপনার একটা 60-70 হাজারের মধ্যেই গাভিনে একটা গরু হয়ে যাবে। তো যাদের টাকা পয়সা নাই সেক্ষেত্রে আমি বলবো যে তারা দেশিতে স্টার্ট করতে পারে। তা আপনি ধরেন যে 2 লক্ষ টাকার যদি গরু কিনে 4টে গরু কিনবে, এর একটা গরুর খাবার দিয়ে দেশি গরু 2টা পালন করা হবে। 2টা কেউ আপনাকে তো করতেছে খামার করার জন্যে, আপনি খামার করবেন না। মনের সঙ্গে স্যাটিসফাইড হওয়ার পর আপনি খামারে আসবেন এবং খামারে আসার পর একটা জিনিস করবেন, সেটা এটা কমন ভুল করে, সেটা হলো যে কারো কাছ থেকে আপনি গরু ক্রয় করে নেবেন না। কারো দ্বারা আপনি নিজে দেখে শুনে আপনি ক্রয় করবেন, সেটা খামার থেকে করবেন, বাজার থেকে না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটা ডেইরি প্রজেক্ট থেকে। এখানে পল্লী চিকিৎসকের পাশাপাশি সুন্দর একটা ডেইরি প্রজেক্ট গড়ে তুলছেন। তিনি একটা কথা বললেন, বিভিন্ন খামারে আমাকে যাইতে হয়, সেই খামারে গিয়ে এই 5টা ভুল আমার চোখে পড়ে। নতুন নতুন খামারে গিয়ে কী ধরনের সমস্যাগুলো তিনি দেখেন এবং কী ধরনের পরামর্শ দেন, সেই পরামর্শ দিয়ে খামারিরা আসলে সামনে অগ্রসর হয়। বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমরা যারা ডেইরি প্রজেক্ট করব এই ভিডিও থেকে সুন্দর কিছু লেসন নিয়ে আমরা সামনে অগ্রসর হইতে পারবো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর খামারে আসছি, যাত্রাটা কতদিন আগে শুরু হয়? আমার এটা আমি 2017 সালে স্টার্ট করি। দেশি গরু ছিল, কৃত্রিম প্রজনন দিয়ে একটা সাইওয়াল একটা আড়াই বছর আমি পেয়েছিলাম। লালন পালন করার পর কুরবানির ঈদে ওটা আমি বিক্রি করি 62,000 টাকা। বগুড়া ধাপের হাট থেকে পিজিয়ান জোয়ান একটা নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরেই আদর্শের দুধ পাই আমি। আদর্শের পরিচয়টা দেওয়া হয় না অবশ্য। আমি একটু পশু চিকিৎসকও, গ্রামে গঞ্জে আমি ডাক্তারি করি। তো যাই হোক, আমার ট্রিটমেন্টেই আমি গরুটাকে ট্রিটমেন্ট করার পর আমার গরুটার প্রায় আমি 6 কেজি পর্যন্ত দুধ পাই। আচ্ছা, আমার খুব একটা স্বপ্ন যে আমি বিদেশি গরু লালন পালন করব, কিন্তু টাকার অভাবে কিনতে পারি নাই। তো তখন আমি ওটার থেকেই ট্রিটমেন্ট করার পর ওটাতে প্রজনন দিয়ে আমার এটার মা ছিল, এই গাভীটার মা ছিল, সেটাকে লালন পালন করার পর আড়াই বছর হয় আমার। ওই আড়াইটা আমি বিক্রি করি প্রায়, যাই হোক তখনকার বাজারে 65,000 টাকা। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমার মাশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার প্রায় এখন খামারে 9টা গরু আছে, একটা দেশি আছে আর কি। আচ্ছা, একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি তো ডাক্তার মানুষ, জি, আপনার ডাক্তারের চিকিৎসা দিয়ে তো ভালো টাকা ইনকাম করা যায়, আপনি এরপরও এতগুলো গরু কেন করলেন? আচ্ছা, এটা অবশ্য ভালো প্রশ্ন করছেন আপনি। আসলে এখনকার যে প্রতিযোগিতা, দ্রব্যমূল্যের যে ক্রয় মূল্যটা এত বেশি হয়ে গেছে, তাতে আমি মনে করি যে এক পেশা দিয়ে কেউ কখনো চলতে পারবে না আচ্ছা এখনকার বাজারে। তো সে কারণে আমি অবশ্য চিন্তাধারা করলাম যে ডাক্তারি তো সবসময় হয় না আমাদের গ্রামেগঞ্জে, তো সবসময় আমি রুগী পাই না। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু এর মধ্যেই আছি জড়িত, আমি আমার গ্রামে বসবাস, গরুকে একটু ভালোবাসি আর নিজেও কাজ করার আমার এনার্জিটা আছে। আপনার এই দীর্ঘ যাত্রায় আপনার সফলতা কিভাবে দেখলেন, বা কেমন টাকা গরু বিক্রি করতে পারলেন, বা আয় ব্যয় কেমন? আচ্ছা, আমি এটা বলা হলো না। আসলে 17 সাল থেকে আমি যখন স্টার্ট করি এ যাবৎ আমি রাখতে পারি নাই, কিন্তু আমার গরুগুলো যেটা আছে এটা দেখতেছেন, এটা আছে, কিন্তু আমি প্রায় 14-15 লক্ষ টাকার গরু বিক্রি করছি। তখন আমার এই গরুটা সেই সিট দেখতেছেন, এটা আমার পাকা ছিল না, এটা হয়েছে। কিন্তু আমার যে সম্বল দেখতেছেন আপনি, এই পাশে আছে, এই পাশেও আছে। আচ্ছা, আমরা ওই পাশে যাবো, ওই পাশে। হ্যাঁ, ওই পাশে দেখতে পারবেন। তো এটাই আমার অ্যাসেট। তো ডাক্তার মানুষ, ডাক্তার হিসেবে বিভিন্ন খামারে যাইতে হয়। হ্যাঁ, ওই খামারগুলোতে যে কি ধরনের ভুলগুলো সর্বপ্রথম আপনার চোখে পড়ে? হ্যাঁ, সুন্দর করছেন আপনি। সেটা হলো যে আমিও গরু পালন করি, অন্য খামারেও কিন্তু আমাকে যেতে হয় ডাক্তারি পেশা হিসেবে। সেখানে গিয়ে আমি প্রথম যেটা আমি পাই, সাধারণত আমার গরুগুলো যেটা দেখতেছেন, এই গরুগুলোতে আমার কখনোই আমি ডাক্তার হিসেবে সেভাবে আমাকে চিকিৎসা করতে হয় না। কেন করতে হয় না সেটা বলবো। সেটা হচ্ছে যে আমার গরুগুলোকে আমি প্রতিদিন 2 বার গোসল করে দিই। আচ্ছা, বিষয় হলো সেটা হলো খাবার। এই খাবারটাই হচ্ছে গরুর জন্য প্রধান রোগের কারণ। খাবারটা কীরকম সেটা হচ্ছে যে অনেকেই আছে রোগে ভাত খাওয়ানো, এটা কিন্তু অনেক খামারেই করে। সেটা হচ্ছে যে খুদের ভাত অথবা চালের ভাত। এটা আমি মনে করি আমার এই 7-8 বছরের একটা অভিজ্ঞতা থেকে বলবো, গরু পালনেই আমি তো পেশাতেই যেটা আছি সেটা বাদ দিয়ে আমি প্র্যাকটিক্যালি বলতেছি। সেটা হলো যে ভাতটা গরুর জন্য খুবই বিষের মতো। বিষের মতো, একবারে বিষের, রাইট। আপনি ভাত খাওয়ালে বিষক্রিয়া হয়ে যাবে। আচ্ছা, খাওয়া বন্ধ করে দেয়, রুমের বন্ধ করে দেয়।
তো আমি অনেকে খামারে যেটা যাই যেটা পাই সেটা হলো যে একটা গরু খাচ্ছে না। তা গরুওয়ালাকে বলি কেন খাচ্ছে না, তো উনি বলেন যে কালকে একটু ভাত খাওয়াইছি, মানে পরিমাণে বেশি খাওয়াইছে। মানে ভাত তো খাওয়ানো যাবে না, পরিমাণে বেশি কেন আর কম কেন, মানে ভাত নিষেধ, একদম গরুর জন্য নিষেধ। তো এই ফুড পয়জনটা হয় ভাত খাবারের থেকে। তো সেটাই বলবো যে আমার এই ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ আমি সম্মুখীন হইনি, কিন্তু অন্যান্য জায়গায় এটা দেখা যায় যে প্রায় প্রতিনিয়তই এই খাবার রুমেন ব্লকটা বেশি হয় এই খাদ্য গ্রহণের জন্য। আর গরুকে আমি যেটা খাওয়াই সেটা হলো যে বাজারে ফিড আছে, ফিড খাওয়াই আর ভুট্টার গুঁড়া খাওয়াই, এটা আমার প্রধান খাবার। আর এই যে খড় দেখতেছেন এই খড় খাওয়াই আর একটু ঘাস খাওয়াই। একটা খাবারের বিশেষ টিপ দেই, সেটা হলো যে আমি কিন্তু গরুকে নিয়মিত একটু গুড় আর এই যে আদা বাটা এটা খাওয়াই। হ্যাঁ, এটা খাওয়ালে কি হয়, হজম শক্তি বাড়ে। হ্যাঁ, এটা শুনতে কিন্তু খারাপ লাগতেছে যে এটা গুড় খাওয়াচ্ছে, আদা খাওয়াচ্ছে। হ্যাঁ, না, এটা কিন্তু আসলে গরুর জন্য খুবই উপযোগী। এটা হলো যে হজম শক্তির জন্য গুড় খাওয়ালে দুধের পরিমাণটাও বেশি হয়। গরমের মধ্যে এই গরুকে আমি পানিতে একটু লবণ আর তেঁতুল মিশিয়ে খাওয়াই, তাতে গরুর শরীরটা ঠান্ডা থাকে। আচ্ছা, এটা তো সুন্দর একটা টিপস দিলেন। হ্যাঁ, এটা আমি বরাবর করে থাকি। এখন অনেকেই এটা পালন করে কিনা জানি না, অনেকে জানেন বা হয়তো জানেন না। হ্যাঁ, এই আর কি, এটা আমার অভিজ্ঞতা থেকে এটা বলি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনার কাছে জানতে চাই, আর কি কি কমন সমস্যা আপনি দেখতে পান? সমস্যা সেটা হলো যে একটা আছে আমাদের সিজনারি একটা রোগ আছেই গরুর জন্য লেগে থাকে। সেটা হলো যে কখনো দেখবেন যে আবহাওয়া প্রচণ্ড গরম, যেমন যেটা আমরা বলি মানুষের ক্ষেত্রেও হয়, সেটা হচ্ছে যে শীত থেকে গরমের গ্রীষ্মকালীন পড়ে গেল, ওই সময় দেখা যায় যে গরুগুলান শীতর থেকে গরমে পড়ে যাচ্ছে, গরম পড়তেছে, ওই সময় ওই আবহাওয়াটা চেঞ্জের কারণে গরুর কিন্তু একটা রোগ হয়, সেটা হলো জ্বর। হঠাৎ করে 3 দিনের একটা ভাইরাসজনিত জ্বর হয়। এই জ্বরের ক্ষেত্রে অনেকেই আবার দেখা যায় বিভিন্ন ভুল ট্রিটমেন্টে অনেকে এই ডাক্তারের টাকা না দেওয়ার জন্য নিজেরাই জ্বর হয়েছে ট্যাবলেট খাওয়ায় না। আবার দেখা যাচ্ছে যে গরু কিন্তু খালি জ্বর হলেই খাওয়া বন্ধ করে, তা কিন্তু না। দেখা যায় যে ফুড পয়জন হয়েছে, খাবার বেশি খাইছে, সেই কারণে গরু কিন্তু খাবার খাচ্ছে না। ও গরুওয়ালা মনে করতেছে যে এটা জ্বর হয়েছে, তখন কি করে, হঠাৎ করে জ্বরের ট্যাবলেট নিয়ে এসে খাওয়ায়, সেক্ষেত্রে তাপমাত্রা কমে যাওয়ার পর গরুটা মারা যায়। এরকম আমি অনেক জায়গায় দেখেছি। তো অনেকেই এই টাকার সমস্যার কারণেই মানে ডাক্তার ভিজিট যা দেবো না, আচ্ছা, ডাক্তারকে ভিজিট দিব না, আমরা তো নিজেরাই করবো। ও বলে যে জ্বর হয়েছে, জ্বরের ট্যাবলেট খাওয়ালেই হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না। তো আমি প্রধান এই লক্ষণগুলো পাই, সেটা হলো এপিমেল হয়, জ্বর হয়, অনেক সময় গরু পা খোঁড়ায় জ্বর হলে, আবার কাশে, এই ধরনের কেস আছে। আরও কেস আছে, সেটা হলো যে ডেলিভারি কেসের সময় একটি কেস হয়, ডেলিভারির সময় দেখা যায় জয়রু বের হয়ে আসে, সেটা একটা সমস্যা তো আছে প্রতিনিয়ত। এই আর কি ব্যাপার, যে রোগগুলো সাধারণত লেগেই আছে। সাধারণত ভ্যাকসিনটা কিভাবে মেনটেন করেন বা কখন কি ভ্যাকসিনগুলো করতেছেন? হ্যাঁ, ভ্যাকসিনগুলো আমি প্রতিনিয়ত আমার খামারে যেটা আমি ভ্যাকসিন প্রতিনিয়ত আমি মেনটেন করি, সেটা হচ্ছে যে ল্যাম্পির এখনকার যে আপনি দেখছেন অনেক জায়গায় ল্যাম্পির তো মহামারী অবস্থা, ওই গায়ে গুটি গুটি হয়। তো এই ল্যাম্পির ভ্যাকসিনটা আমি দেই। এই ল্যাম্পির ভ্যাকসিন 0 থেকে এই যে বাছুরগুলো আছে, হ্যাঁ, এটা 0 থেকে 5 দিনের মধ্যেই, এটা 5 থেকে 7 দিনের মধ্যেই ল্যাম্পি ভ্যাকসিন দেওয়া যায়। আমি অলরেডি দিয়ে দিয়েছি, এগুলো সবগুলোকে দেওয়া হয়েছে। এটা প্রতি 1 বছর পর পর দেওয়া হয়। আমার এই ল্যাম্পির আমার এই খামারটায় আমি 2বার দিলাম। আমার 2বার দেওয়া হলো। এর আগে অবশ্য ল্যাম্পির তেমন প্রকোপ ছিল না, তো এই ক্ষেত্রে আমার এবারকে ডোজ দেওয়া হয়েছে। আর খুরে রোগের তো ভ্যাকসিন আমি প্রতিনিয়ত 6 মাস পর দিয়ে দিই। 2025 সালে রংপুর অঞ্চলে আপনার অ্যানথ্রাক্সের একটা খুব প্রাদুর্ভাব ছিল, আপনারা এটা কি ভ্যাকসিনেশন করতেছেন? হ্যাঁ, তরকার ভ্যাকসিনটা আমাদের এখানে রংপুরে আমি দেখেছি আর কি, যে অনেক গরু এই অ্যানথ্রাক্সে তরকাতে মারা গেছে বা মানুষের মধ্যে ছড়ায় পড়েছিল। তো আমাদের এই অঞ্চলেতে এই তরকার রোগটা তেমন দেখা যায় না। তারপর আমি তরকার ভ্যাকসিনেশন করেছি অলরেডি, আমার গ্রামে প্রায় দেওয়া হয়েছে অর্ধেক, অনেকে আবার নিতে চায় না। হ্যাঁ, তরকার ভ্যাকসিনটা 20 টাকা করে নেওয়া হয়, এটাই দিতে চায় না, অনেকেই নেয়ও না, তবে দেওয়া হয়েছে, আমিও দিয়েছি তরকার রোগের ভ্যাকসিন এটা। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনাকে করি, যারা বড় ধরনের গাভীগুলো লালন পালন করে অনেক ধরনের অনেক সমস্যা হয়, দুধের কিছুটা সমস্যা হয় বা অনেক সময় দুধ আসতে চায় না, এই বিষয়গুলো যদি একটু আমাদের মাঝে শেয়ার করতেন। ও আচ্ছা, এটা হয় বড় গরুগুলোর সময় মতো যেটা আছে, যে গরুগুলো বেশি দুধ দেয়, এই দুধগুলো কিন্তু সময় মতো সঠিক সময়ে যদি দহন করা না হয়, সেক্ষেত্রে ওলানের কিন্তু একটা সমস্যা হয়ে যায়। সেটা হলো যে আমাদের ডাক্তারি ভাষায় বলে ম্যাস্টাইটিস রোগ। মানে বাট দিয়ে আপনার এই বাটটা মোটা হয়ে যায়, দেখা গেলে সাইড দিয়ে একটু ফুলে যায়, এইরকম ফুলে যায়। হ্যাঁ, মানে হ্যাঁ ফুলে যায়। তো ওটা বাট দিয়ে দেখা যায় চালের মতো বের হয়, মানে দুধ নাই।
মানে দানা দানা হয়ে যায়, এটাই হচ্ছে ম্যাস্টাইটিস রোগ হয়। এটা এটা একটাই কারণ, সেটা হলো যে গাভী অলরেডি যে দহন করবে এর হাড়টা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আমরা যদি এই ধরনের একটা বড় গাভী লালন পালন করবি, সর্বনিম্ন যদি 10 লিটার দুধ পাই এই 2026 সালের বর্তমান সময়, আমরা খরচ শেষে মাসে কেমন টাকা আয় করতে পারবো, না আমাদের শুধু খরচেই চলে যাবে? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হলো যে একটা গাভী 10 লিটার দুধ হলে আপনি এখান থেকে তুলনামূলক তেমন লাভবান হতে পারবেন না। দুধ বিক্রি করে আপনি যে জমাবেন এটা কিন্তু হবে না। কিঞ্চিত আপনি খরচ করে খেতে পারবেন। সেটা হলো যে একটা গাভী 10 লিটার দুধ হলে এখানে আপনার খড়, কারেন্ট বিল, কারেন্ট খরচ, আপনার ফিট, অনেক কিছুতেই আপনার খরচ হবে ধরেন যে 350 টাকার মতো বা 315 টাকার মতো। আপনি 10 লিটার দুধ বিক্রি করতে পারবেন ধরেন 500 টাকা, এখানে আপনি টাকা পাচ্ছেন 185 টাকার মতো। এটা তাহলে কিছুটা, মানে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না। আপনার যে দুধ বিক্রি করে গরুটা আপনি লালন পালন করতে পারবেন, আপনার দুধ বিক্রি করে গরু খাবে, বাছুর পালন করা হবে, এই বাছুরটা বিক্রি হবে আপনার 80-90 হাজার টাকা। 8 থেকে 9 মাসের মধ্যে একটা বাছুর এরে বাছুর হলে সেটা বিক্রি করতে পারেন 80,000 টাকা। এই 80,000 টাকা আপনার লাভ হবে। বলবেন যে অল্প টাকায় দেশি গরুর খামার করা ভালো, না এই ধরনের এরকম গরু নিতে গেলে, মা গরু নিতে গেলে তো প্রায় 2.5 লক্ষ টাকা দাম, 2.5 লক্ষ টাকা। আর দেশি আপনার একটা নিয়ে আসলে আপনি ধরেন 60-70 হাজারের মধ্যেই গাভিন একটা গরু হয়ে যাবে। তো যাদের টাকা পয়সা নেই সেক্ষেত্রে আমি বলবো যে তারা দেশিতেই স্টার্ট করতে পারে। তা খারাপ হবে না এই কারণেই আপনি ধরেন যে 2 লক্ষ টাকার যদি গরু কিনে 4টে গরু কিনবে, 4টে গরু কেনার পর দেখা গেল যে সেখানে পরিশ্রম করার পর যে খাবারটা দেবে দেশি গরুকে, এর তুলনায় এর একটা গরুর খাবার দিয়ে দেশি গরু 2টা পালন করা হবে, 2টা থেকে 3টা পালন করা হবে এই একটা খাবারে। তো সেক্ষেত্রে বলবো দেশি গরুতে আপনার ওই যে গাব গরু বাজার থেকে কিনে আনার পর 6 মাস লালন পালন করার পর বাচ্চা দিল, বাচ্চাগুলো দেখা গেল 4টা গরু কিনলে 4টা বাছুর হলো, বাছুরগুলো বিক্রি করে দিল। আচ্ছা, এখানে সুন্দর একটা কোশ্চেন আছে, আমার এটা মাথায় আসলো। আপনি যেহেতু গরু কিনে আনার কথা বলেন, আমরা কোন ধরনের বৈশিষ্ট্য দেখে আমরা গরু ক্রয় করব? যদি আপনি দেশি গরু কিনেন সেক্ষেত্রে বলবো দেশি একটা শাহিওয়াল জাত আছে, এটাতে মানে দেখতে শুনতে ভালো কিন্তু বাট এটা কনসেপ্ট হতে চায় না। আচ্ছা, শাহিওয়ালটা। আর বিদেশিগুলোর ক্ষেত্রে বলবো সেটা হলো যে ফ্রিজিয়ান জাতের অবশ্যই এই ফ্রিজিয়ান গরুগুলেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিচের যে রগগুলেন আছে, হ্যাঁ, এই রগগুলেন কিন্তু মোটা থাকতে হবে। এটা তো অবশ্য এখন ওই কনসেপ্ট করেনি, তো এই কারণে রগটা দেখা যাচ্ছে না। এই গরুটাতে দেখা যাবে এই রগগুলেন তলার দেখতে হবে, হ্যাঁ, এই রগগুলেন মোটা, এই রগগুলেন মোটা, এই রগগুলেন মোটা, হ্যাঁ, আর ওলান একটু সামা আছে। আর একটা জিনিস হবে সামনের দিকে চিকন, এই পিছনের দিকে এরকম ওষারও হবে। এটা হলো বিদেশির 1 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, আর একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনার ডাক্তারি জীবনে এবং হচ্ছে খামারের জগতে সবচেয়ে বড় ভুল কি ছিল? ভুল তো আছেই, সেটা হলো যে পরিচর্যা। এই পরিচর্যা যদি সময় মতো না করি তাহলে আমারও খামারের অবস্থা 12টা এই মতো অবস্থা। সেটা হলো যে আমার সময় মতো মেনটেন করে আমাকে এই শ্রম দিতেই হয়। আমি সব মানে সারা 24 ঘন্টায় যে এখানে শ্রম দেয় তা কিন্তু না। আমি সকালে একবার দিলাম 2 ঘন্টা, এই বিকেল ধরেন যে 4টার থেকে দিলাম 2 ঘন্টা, এই সারাদিনের কাজ শেষ। আর রাত্রে আর একটু আসে, দেখা গেল যে 5টা দিলাম। এই তবে ভুলটা হয় সেটা হলো যে একটা, যেটা আমি বলবো আমার ভুল হয়েছিল সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমি নাই, হ্যাঁ, খামারটা দেখা গেল যে একটা গরু পেঁচ লেগে পুড়ে যায় মারা গেছে। আচ্ছা, এরকম হয়। দেখা গেল যে একটা বাছুর ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পর দেখা গেলো যে গাভী পাড়া দিয়ে বাছুরটাকে মারা ফেলে দিয়েছে, মরে গেছে। এরকম সম্মুখীন আমি হয়েছি অবশ্যই। আর প্রতিনিয়তই যে জায়গায় আমি যাই সবার ক্ষেত্রে এরকমই দেখা যায়। এই কারণেই সঠিক সময়ে এই সঠিক কাজগুলো করা দরকার, টাইম মেনটেন করে। আর আজকে তো আমরা দুপুরবেলা আসছি, এসে দেখলাম যে ভাবি দুধ দহন করতেছে। জি। আর আপনি সুন্দর করে আনন্দের সহিত দুধগুলো নিয়ে যাচ্ছেন। আজকে কেমন দুধ পাইলেন আপনি? না, আসলে আমি তুলনামূলক আমি যেটা পাই বরাবর, আমি 2টা গরু থেকে 20 লিটার দুধ পাই। তো আজকে একবেলা দহন হয়েছে, একবেলা তো যে দেখলেনি প্রায় 18 লিটার মতো হয়ে গেছে অলরেডি। আর বিকেলে তো আর আজকে আমি কাজ করব না বা দোয়াবো না আমরা। তো এটাই আমার প্রতিনিয়ত 2 গরু থেকে আমি 20 লিটার দুধ পাই। আমি সেই তুলনায় মানে আমার খাবার দিলে এই 2টা গরুতে আমি 30 লিটার দুধ পাতাম। আচ্ছা, আমি অলরেডি
এই আমার কাঁচা ঘাস নাই, সে কারণে দুধটা পাচ্ছি না, কম পাচ্ছি। হ্যাঁ, তাতেই আমি সন্তুষ্ট। এটা কয় বাত হয়েছে, কি এটা- অবস্থা, কতদিন আগে কেনা ছিল, আচ্ছা আচ্ছা, বা আপনি বলছি। কেমন দুধ পাচ্ছেন? আসলে এটা আমার এবারে দ্বিতীয় ডেলিভারি, মানে দ্বিতীয় বাছুর দিল আমার। এটা প্রথম বাছুর হচ্ছে এটাই প্রথম বাছুর। এর প্রথম বাছুর এইটা, আর এর দ্বিতীয় বাছুর এই যে এটা। হ্যাঁ, তো একটা জিনিস হলো যে এই গাভীটা আমার কি আল্লাহর একটা মহিমা। এই গাভীটা একটা জিনিস আছে যে একটা গাভী প্রথম ডেলিভারি হইলে, একটা ডেলিভারি হলো দেখা গেল বকনা হয়, পরের বার ডেলিভারি হলে দেখা যায় যে আরে হয়, কিন্তু না, এই গাভীটা আমার এই দুটো বাছুর দিল, দুটো বাছুরই মাশাআল্লাহ বকনা, এই দুটো বাছুরই বকনা। এই গাভীর এটা আরও আছে এদিকে, এটা বলি এটা হচ্ছে ওর মা। আচ্ছা, এটা হচ্ছে ওর মা। হ্যাঁ। এটা এখন হচ্ছে দ্বিতীয় গাব চলতেছে, এটা প্রায় 5 মাস। আর এটা ওর বকনা। হ্যাঁ, ওটার বাছুর, ওটা প্রায় 18 মাস বয়স। ওটা কনসেপ্ট হয়নি, বীজ দিয়েছিলাম, কনসেপ্ট হয়নি। আর এটার মা নাই। এটার প্রায় 11 মাস বয়স, বাছুরটা এটা বকনা। আর এই যে এটা আমার আছে, এটার অবশ্য এটা যে আড়া হয়েছে, এটা দ্বিতীয় বিয়ান, এটা দ্বিতীয় বাছুর। প্রথম বাছুরটা আড়া হয়েছিল। আবার কি ঘটনা, ওটার হচ্ছে বকনা হয়, এর হয় হচ্ছে আরে। বাহ, আপনার তো তাহলে দুটাই পাচ্ছেন। হ্যাঁ, দুটোই পাচ্ছি। এটাতে এর ডেলিভারি হচ্ছে, মানে চিন্তা করতেছি এর একটু দুধ ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। দুধ ভালো হয়। আমি চিন্তা করতেছিলাম এরপর থেকে যদি বকনা আসতো তাহলে মনে হয় দুধ আরো ভালো পাতাম। তো না, এবারেও আরে হয়েছে। এটা থেকে কেমন দুধ পাচ্ছেন, সর্বোচ্চ কেমন পাচ্ছেন? এটাতে আমি প্রথম অবস্থায় 15 লিটার পাইছি। এবারেও আমার 15 লিটার হয়েছে, কিন্তু এখন বর্তমানে 12 লিটার পাচ্ছি। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা যদি আমাদের মাঝে শেয়ার করে দিতেন, কেউ যদি একটু আপনার কাছে পরামর্শ চাইলো হ্যাঁ, বা অবশ্যই, আপনার সাথে একটু দেখা করতে চাইলো। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। আমার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম, পশু চিকিৎসক। আমার ঠিকানা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা ডিস্ট্রিক্ট, কামদিয়া ইউনিয়ন, মানিকপুর গ্রাম। দিঘিরহাট বাজার নামে একটা বাজার আছে, এই বাজারে আমি বসি। এই বাজারে আমার একটা ছোট্ট একটা চেম্বার আছে। এই চেম্বারে আমি সন্ধ্যার পরে এখানে বসিয়ে প্রায় ধরেন যে মানুষের সেবা করি। অনেকেই আমার কাছে আসে, তাদেরকে আমি সাজেশন দিই, কারো বকরির সমস্যা, কারো গরুর সমস্যা, আমি প্রিসক্রিপ করে দেই। বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। আপনাদেরও যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01797778277। আচ্ছা, আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট খামারে আসার জন্য। ইনশাআল্লাহ আপনার খামার আরো দিন দিন আরো বেশি বড় হোক, এই কামনা থাকলো। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটা বা আজকে এই বরফের সাজেশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।